নমস্কার। 100 দিন বুক রিডিং চ্যালেঞ্জের আজকে হচ্ছে 53তম দিন, আর আমি পড়ছিলাম জেমস ক্লিয়ারের অটোমিক হ্যাবিটস। আজকে যে অধ্যায় থেকে শুরু হচ্ছে চতুর্থ অধ্যায়। এই অধ্যায় শুরুতে আর কি লেখক একটি বাস্তব ঘটনা বলেন যে একজন অভিজ্ঞ চিকিৎসক আর কি একজন রোগীকে দেখেই আর কি বুঝতে পারেন যে তার শরীরে গুরুতর সমস্যা রয়েছে। পরে পরীক্ষা করে দেখা যায় যে সেটি সত্যি সত্যি প্রমাণিত হয় আর কি। তো প্রশ্ন হচ্ছে যে এত দ্রুত তিনি কিভাবে বুঝতে পারলেন। এর কারণ হচ্ছে বহু বছরের অভিজ্ঞতা তার মস্তিষ্কে এমনভাবে তার মস্তিষ্ককে আর কি প্রশিক্ষিত করেছিল আর কি, যে ছোট ছোট অস্বাভাবিক লক্ষণও কিন্তু তিনি মুহূর্তে আর কি ধরে ফেলতে পারতেন। এবং এই কারণেই তিনি আর কি রোগীটাকে দেখেই আর কি বুঝতে পেরেছিলেন যে তার শরীরে আর কি গুরুতর সমস্যা রয়েছে। লেখক এখান থেকে যে জিনিসটা আর কি বোঝাতে চান যে আমাদের অভ্যাসও কিন্তু ঠিক এভাবেই কাজ করে। আমরা কিন্তু সারাদিন এমন অনেক কিছু করি শুধুমাত্র কিন্তু অভ্যাসের বশবর্তী হয়ে, কিন্তু আমরা বুঝি না যে ওই অভ্যাসগুলো আসলেই আমরা সেই অভ্যাসের দাস আর কি, কিন্তু সেগুলো আমরা করে যাই রোজ রোজ। ফলে এখানে যে জিনিসটা হচ্ছে যে যে কাজগুলো আমরা তো করছি, কিন্তু সেগুলো কিন্তু সচেতনভাবে আমরা ভাবি না সেই জিনিসগুলো নিয়ে। এবং এখানে তাই লেখক বলছেন যে যদি আমরা নতুন কোনো অভ্যাস আর কি গড়ে তুলতে চাই, তাহলে কিন্তু আমাদের প্রাথমিক যে পদক্ষেপ সেটা হওয়া উচিত যে আমরা বর্তমানে কোন কোন অভ্যাসের বশবর্তী, কোন কোন অভ্যাস আমাদের মধ্যে রয়েছে। এবং সেই কারণে তিনি এখানে হ্যাবিট স্কোর কার্ডের কথা আর কি বলেছেন। তিনি বলেন যে আমাদের যে অভ্যাসগুলি বর্তমানে রয়েছে সেগুলো সম্পর্কে স্পষ্ট আমাদের ধারণা থাকতে হবে, এবং সেগুলো কি বলবো, সেগুলোর দিকে সচেতনভাবে দেখতে হবে যে অভ্যাসগুলো আমাদের রয়েছে। তারপরেই কিন্তু আমরা নতুন অভ্যাস শুরু করতে পারবো। এবং সেই জন্য একটা কার্ডের মধ্যে আর কি লিখতে হবে যে কোন কোন অভ্যাস আমাদের বর্তমানে রয়েছে। যখন আমরা লিখব তখন কিন্তু পরিষ্কার বুঝতে পারবো যে এই অভ্যাসগুলো খারাপ অভ্যাস, এই অভ্যাসগুলো ভালো অভ্যাস, আর কিছু অভ্যাস আছে যেগুলো নিরপেক্ষ। এবং যখন আমরা লিখি তখনই আমাদের মনে আরেকটা জিনিস আছে যে এই অভ্যাসগুলো আমাদেরকে ত্যাগ করতে হবে এবং এর পরিবর্তে কিছু নতুন ভালো অভ্যাস আর কি গড়ে তুলতে হবে। তা এখানের যে মূল শিক্ষা যে সচেতনতা ছাড়া কিন্তু কোনো অভ্যাস পরিবর্তন করা সম্ভব নয়। আমাদের আগে খারাপ অভ্যাসগুলো সম্পর্কে সচেতন হতে হবে, তারপরে আমাদের ভেতর চলে আসবে আমরা যাতে নতুন অভ্যাস গড়ে তুলতে পারি। তারপরের যে অধ্যায়টা যে একটি নতুন অভ্যাস শুরু করার সর্বশ্রেষ্ঠ উপায়, এই অধ্যায়ে লেখক হ্যাবিট স্ট্যাকিং নামে একটি আর কি সহজ কিন্তু আর কি কার্যকর আর কি কৌশল শিখিয়েছেন। এর অর্থ হলো যে নতুন একটি অভ্যাসকে আর কি গড়ে তুলতে গেলে যেটি করতে হবে যে সেটি পুরনো একটি অভ্যাসের সাথে যোগ করতে হবে। যেগুলো আমরা সবসময় করি, খারাপ ভালো নয়, যেমন আমরা ব্রাশ করি, যেমন আমরা চা খাই, বা আমরা খাবার খাই সারাদিনে 2-3 বার। তো বলছে যে এই যে অভ্যাসগুলো আমাদের রয়েছে তার সাথে নতুন যে অভ্যাসগুলো গড়ে তুলতে চাইছি সেগুলো যোগ করা। যেমন আমাদের ব্রাশ করার পরেই আর কি 15 মিনিট বা 20 মিনিট পড়তে হবে, এই যে একের সাথে আরেকটা অভ্যাসকে যোগ করা। বা চা খাওয়ার পরে কিছু একটা করতে হবে, বা রাতের খাওয়ার পরে 15 মিনিট বা 20 মিনিট হাঁটতে হবে। এরকম করলে কি হবে যে একটার সাথে আরেকটা যুক্ত থাকলে আমাদের প্রথমত তো মনে থাকবে যে এইটার পরেই আমার এটা করতে হবে। এইভাবে আর কি পুরনো অভ্যাস নতুন অভ্যাসের জন্য একটা কি সংকেত হিসেবে কাজ করবে যে এটা করলে তারপরে ওটা আমি করছি। ফলে নতুন অভ্যাসটি কিন্তু মনে রাখা এবং নিয়মিত করা অনেক সহজ হবে। এই অধ্যায়ে যে জিনিসটা যে নতুন অভ্যাসকে কিন্তু একা শুরু না করে শুধুমাত্র একটা টাইমে ওইটা আমি করব এরকম করে না রেখে পুরনো অভ্যাসের সঙ্গে যোগ করা। তারপরের যে অধ্যায়টি যে উৎসাহ প্রদান একটি গৌণ প্রক্রিয়া, আপনার পারিপার্শ্বিকের অবদান অপরিসীম। এই অধ্যায়ে জেমস ক্লিয়ার বলেছেন যে আমরা অনেক সময় মনে করি যে কোনো কাজ করার জন্য শুধু প্রবল ইচ্ছে বা অনুপ্রেরণার দরকার, শুধু ওইগুলো থাকলেই আর কি আমরা নতুন কোনো অভ্যাস আর কি গড়ে তুলতে পারি বা শুরু করতে পারি। কিন্তু বাস্তবে আমাদের চারপাশের কিন্তু পরিবেশ কিন্তু অনেকখানি প্রভাব ফেলে, বা পরিবেশ খুব গুরুত্বপূর্ণ। তিনি বলছেন যে যদি চোখের সামনে সবসময় বই থাকে তাহলে কিন্তু পড়ার সম্ভাবনা বেড়ে যায়। তিনি বলছেন না যে থাকে মানেই সবাই পড়ে, তিনি বলছেন যে সম্ভাবনা বেড়ে যায়। আবার যদি সেই একই রকমভাবে আমাদের সামনে মোবাইল বা টিভি বা অন্য কোনো জিনিস যদি সবসময় থাকে, বইয়ের পরিবর্তে বা অন্য জিনিসের পরিবর্তে শুধু ওই জিনিসটাই থাকে, তাহলে কিন্তু আমরা ওই জিনিসটাই ব্যবহার করব। আবার যদি যারা জল অনেক কম খায় তাদের সামনে যদি সবসময় জলের বোতল থাকে, জল ভরা থাকে, তাহলে কিন্তু জল খাওয়ার প্রবণতা বেড়ে যায় বা সম্ভাবনা কিন্তু বেড়ে যায়। অর্থাৎ মানুষ অনেক সময় ইচ্ছের কারণে নয়, বরং চোখে পড়া সংকেতের কারণে অনেক কাজ করে। এটা খুব ভালো লাগে আর কি। যাই হোক, তাই লেখকের পরামর্শ যে এমন পরিবেশ তৈরি করার কথা যেখানে আর কি ভালো অভ্যাস খুব সহজেই আর কি ওই দিকে যাব, এরকম একটা ব্যাপার আর কি।
সেই কারণে আমাদের পরিবেশ আর কি এমনভাবে সাজাতে হবে, পড়ার অভ্যেস তৈরি করতে গেলে সারাক্ষণ আর কি বই, যাতে বুক সেলফ আর কি সামনে থাকে, বা যারা যেটা ভালোবাসেন আর কি সেই জিনিসগুলো যদি আর কি। এর পরের অধ্যায় হচ্ছে আত্মসংবরণের আসল চাবিকাঠি। এই অধ্যায়ে লেখক একটি বিখ্যাত গবেষণার কথা বলেছেন। ভিয়েতনাম যুদ্ধের সময় অনেক মার্কিন সৈনিক মানে হেরোইনে আসক্ত হয়ে পড়েছিল। তখন মনে করা হয়েছিল যে এই সমস্ত সৈনিক আর কি দেশে ফিরে গিয়েও কিন্তু একইভাবে আসক্ত থাকবেন। কিন্তু আশ্চর্যজনকভাবে আর কি দেখা যায় যে বেশিরভাগ সৈনিক কিন্তু দেশে ফিরে আর মানে মাদক গ্রহণ করেননি, কারণ তাদের পরিবেশ সম্পূর্ণ বদলে গিয়েছিল। মানে লেখক এখানে আর কি বোঝাতে চান যে অনেক খারাপ অভ্যাস কিন্তু শুধু ইচ্ছে শক্তির অভাবে নয়, বরং সেই পরিবেশের কারণে টিকে থাকে যেখানে আমরা প্রতিদিন একই প্রলোভনের মুখোমুখি হই। ওই জন্য অনেক সময় বলা হয় যে সৎসঙ্গ মানে ভালো ভালো মানুষদের সঙ্গে মেশো, ভালো পরিবেশে যাও, এই যে জিনিসগুলো সেইগুলোই আর কি মনে পড়ছে। যাই হোক, আত্মসংবরণের আসল রহস্য হলো প্রতিদিন নিজের সঙ্গে যুদ্ধ করা নয়, বরং এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে খারাপ অভ্যাসের সুযোগটাই আর কি কমে যায়। আত্মসংবরণ মানে শুধু কিন্তু ইচ্ছাশক্তি নয়, সঠিক পরিবেশ তৈরি করাই দীর্ঘমেয়াদে সবচেয়ে কার্যকর উপায় আর কি। ভালো অভ্যাস গড়ে তুলতে শুধু কিন্তু অনুপ্রেরণা যথেষ্ট নয়, প্রথমে নিজের অভ্যাস সম্পর্কে সচেতন হতে হবে, তারপর নতুন অভ্যাসকে পুরনো অভ্যাসের সঙ্গে যুক্ত করতে হবে, পাশাপাশি এমন পরিবেশ তৈরি করতে হবে যেখানে যে ভালো কাজ করা সহজ এবং খারাপ কাজ করাটা কঠিন হয়ে যায়। এখান থেকে যে শিক্ষাটা পাওয়া যায়, মানুষকে বদলাতে গেলে শুধু কিন্তু লক্ষ্য বদলালে হয় না, আমাদের দৈনন্দিন অভ্যাস এবং সেই অভ্যাসকে ঘিরে থাকা পরিবেশও কিন্তু বদলাতে হয়।